আর আপনাদের স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিকের। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে তীব্র সমালোচনার মধ্যে জাতিসংঘের গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স শিরোনামের এই সনদে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনকালে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেয়ার পর লাশ উদ্ধার বা নিখোঁজের ঘটনা আলোচনায় ছিল। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বন, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কালো টাকা সাদা করার পথ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নিত্যপণ্যের দাম কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। গুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য, কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনও অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। চাহিদা বিবেচনায় গত অর্থ বছরের চেয়ে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য 8.5% বেশি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এই অর্থ প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন গভর্নর। বলেন, লক্ষ্য পূরণ করতে না পারলে জবাবদিহিতার আওতায় আনা হবে। অনেক সময় বলি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি ইত্যাদি, কিন্তু ঘুরে ফিরে আমদানি করতে হয়। ঘুরে ফিরে আমাদের যে এখনো পুষ্টিকর খাদ্যের যে অভাব, সেটা কিন্তু ব্যাপকভাবে আছে। হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ কী করে দেবে, এটা সংবেদনশীলতা, মাফ করে দাও, লেটস মুভ অন। এটাকে ক্যারি করে আমার কোনো লাভ হবে না। আমরা এটাকে মনিটরিং করছি, আরও মনিটরিং করব, এবং আমার মনে হয় একটা ইনসেন্টিভ বা ডিসইনসেন্টিভ বিল্ট ইন করে দিতে হবে। দেশের অর্থনীতি সংস্কারের সমস্যা ও সমাধানের বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরতে 12 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের কথা জানানো হয়। ডক্টর দেবপ্রিয় বলেন, আর্থিক খাতে দুর্নীতির কারণ এবং ভবিষ্যতে কিভাবে সেটি বন্ধ করা যায় সে বিষয়ে শ্বেতপত্রে বিস্তারিত থাকবে। স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কি ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনীতি পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা, মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা। আমাদের এইটিই কাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর তৎকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হচ্ছে। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুদক তার ইমেজ সংকট কাটিয়ে উঠবে। দুপুরে দুদক কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন সমন্বয়করা।
এর যেই অ্যাক্ট রয়েছে অ্যাক্ট অনুযায়ী সব কিছু চলবে। আমাদের নাম ব্যবহার করে যেন কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে, এই বার্তাটি হচ্ছে আমরা স্পষ্ট করতে এসেছি। কাউকে পদত্যাগ করানো, কাউকে পদে বসানো, কোনো জায়গা থেকে চাঁদা তোলা, কোনো জায়গায় চাঁদা দেওয়া, এই কাজগুলোর সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত না। আমরা এই কাজগুলো করছি না। আমরা এই যে তদবির করা, এই জিনিসগুলোর আমরা মনে করি এগুলো হচ্ছে এখন প্রাচীন অতীত হয়েছে। আমরা সেগুলোকে লকারবন্দি করতে চাই। রাজনৈতিক কারণে যে মামলাগুলো হয়েছে, যেগুলো আসলে সত্যতা নেই বা ভিত্তি নেই, এগুলো যেন বিবেচনা করা হয়। বিগত 16 বছরে যে তাদের যে ইমেজ সংকটটি তৈরি হয়েছিল এই কমিশনটির, তারা যেন এটি থেকে বের হয়ে আসতে পারে, ফিরে আসতে পারে এবং নতুন করে জনগণের কাছে যে আস্থার জায়গাটি সেটি যেন তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উপদেষ্টা ডক্টর আলী রিয়াজ বলেছেন, ক্ষমতা এককেন্দ্রীকরণের পথগুলো বন্ধ করতে হবে, আর সেজন্য সংবিধান পুনর্লিখন জরুরি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় ডক্টর আলী রিয়াজ আরও বলেন, গণতান্ত্রিক পুনর্গঠনে দেশব্যাপী ধারাবাহিক সংলাপ করবে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পথগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আমার ব্যক্তিগত অভিমতের কথা আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সংবিধানের এক ধরনের পুনর্লিখন। তার বাইরে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারবেন না। ফলে 2 মেয়াদ 3 মেয়াদ সেটা ওই প্রশ্নটা থেকে যাচ্ছে, সেটা সকলে আলোচনা করে করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2 মেয়াদ যথেষ্ট। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বাড্ডা থানায় করা একটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাইলে 4 দিন রিমান্ড দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হয় সুমন শিকদার। এ ঘটনা চলতি মাসের 19 তারিখের করা মামলায় হুকুমের আসামি হিসেবে নাম আসে টিপু মুনশির। তবে বুধবার রাতে গুলশানের বাসভবন থেকে গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার বিকেলে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। সব শুনে 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। 5 আগস্টের পর থেকে টিপু মুনশি আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ টানা 3য় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুনশি। এদিকে একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফের 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। ছাত্র আন্দোলন চলার সময় বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর হয়। সকাল 7টায় তাদের সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আদালতে সালমান এফ রহমান ও আনিসুল হক তাদের সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন তারা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। এদিকে আদাবর থানায় আরেকটি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও 5 দিনের রিমান্ড দেন আদালত। শিক্ষার্থী রিয়ান হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 52 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 32 জন সাংবাদিক ও ব্যক্তিকে এই মামলায় আসামি করার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ধানমন্ডিতে আবেদন করা হয়। আইনজীবী জানান, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পক্ষে অনেক সাংবাদিক টকশো এবং অনলাইনে উস্কানি দিয়ে শিক্ষার্থীদের হত্যায় প্ররোচনা দিয়েছেন। ছাত্র আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 8টি মামলার অভিযোগ দেয়া হয়েছে। এর সবকটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের আসামি করার আবেদন করা হয়েছে। রিং রোডে তখন বিজয় মিছিল চলছে। তৎকালীন সরকার ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং তারা বিজয় মিছিল নিয়ে রিং রোডে অবস্থানরত অবস্থায় পুলিশ
তাদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের আলাদা 2 মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালত এই আদেশ দেন। এ সময় আদালতে কান্না করেন মির্জা আব্বাস। পরে গণমাধ্যমকে মির্জা আব্বাস বলেন, গত 17 বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে তাদের। আইনজীবী বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এসব মামলা করা হয়েছিল। জ্ঞাত আয় বহির্ভূত 7.5 কোটি টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে এই মামলা করা হয়। এর আগে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতির মামলা প্রত্যাহার করে দুদক। 2007 সালে মির্জা আব্বাসের বিরুদ্ধে শিল্প প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলাটি করে দুদক। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে, তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ আজকে কিছুক্ষণ আগে যে মামলায় খালাস পেয়েছে, একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে, সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকেও 2 জনকে অব্যাহতি দিয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে যোগদান করছেন না অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদ ছাড়ছেন তিনি। সকালে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে পাঠানো চিঠিতে কথা জানানো হয়। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এহসানুল হক সমাজিকে পিপি পদে নিয়োগ দেওয়া হয়। পরে গতকাল বুধবার এ খবর প্রকাশিত হওয়ার পর দুপুরে বিএনপিপন্থী আইনজীবীরা সাধারণ আইনজীবীর ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে পিপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। সেখানে অবিলম্বে এহসানুল হক সমাজির নিয়োগ বাতিলের আহ্বান জানান বিএনপিপন্থী আইনজীবীরা। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। আগামী দিনে রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিৎস্কিরের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বৈঠকে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়ে কথা হয়। আমির খসরু জানান, সব দেশকে কূটনীতিকভাবে সমান গুরুত্ব দিচ্ছে বিএনপি, আর অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের পূর্ণ সহযোগিতা করার পাশাপাশি যৌক্তিক সময়ে নির্বাচনের আহ্বানও জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সায়েন্টিফিক কোঅপারেশন, জ্বালানি কোঅপারেশন, সাংস্কৃতিক কোঅপারেশন, প্রত্যেক কিছুর বিষয় পরে আলোচনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী, এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না, সকলের সাথে সম্পর্ক থাকবে। বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে। যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি।
গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী লীগের দুর্নীতিবাজ দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী মোটর চালক দল। সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। কর্মসূচি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের পাশাপাশি দুর্নীতির সাথে জড়িত কর্তৃত্ববাদী সরকারের সাবেক সব মন্ত্রী, এমপি ও পুলিশ সদস্যদের বিচারের দাবি জানানো হয়। জুলাই ও আগস্ট গণহত্যায় সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তার কথা জাতিসংঘের মানবাধিকার তদন্ত দলের কাছে তুলে ধরেছে জামায়াত ইসলামী। বিকালে গুলশানে জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিগত স্বৈরাচারী সরকারের এই দেশের উপরে, এই দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আমরা সে তথ্য দিয়েছি। আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার 72 থেকে 75 সালে ক্ষমতায় ছিল, তখনও প্রায় 30,000 লোককে তারা হত্যা করেছিল। এরপরে বিডিআর যে ঘটনা, সেই ঘটনায়ও আমাদের অনেক অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তার যে হত্যাকাণ্ড ঘটেছে, সে হত্যাকাণ্ডের সাথেও এই স্বৈরাচার জড়িত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর একটি রেস্টুরেন্টে দলের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সভার আয়োজন করা হয়। সবাই নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি শুরু করেছে একদল মানুষ। রক্তের দাগ না শুকাতেই আবারও শুরু হয়েছে নৈরাজ্য। শান্তিপূর্ণ দেশ গঠনে সামনের দিনে নেতৃত্ব দিবে জামায়াতে ইসলামী। আর যে বা যারা নৈরাজ্য সৃষ্টি করবে, জনতাকে সাথে নিয়ে তাদের রুখে দেয়া হবে। বন্যার্তদের সুচিকিৎসা ও পুনর্বাসনে সমন্বিত পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ প্রকট হবে বলে মনে করে এবি পার্টি। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মূল্যায়ন তুলে ধরেন এবি পার্টির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন স্তরের নেতারা। সে সময় তারা বলেন, সেনাবাহিনী, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বেচ্ছাসেবক সহ সবার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। আর কারণে পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকার পরও যথাযথ স্থানে সেগুলো পৌঁছাচ্ছে না। সেটা আমরা চালু করেছি, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তা চাইলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে তিনি এ নিরাপত্তা চান। পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই দোষী নন। দেশের সকল নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে এবং আমি তাকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই যেন অতি দ্রুত উন্নতি করেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন এবং সার্বিকভাবে ওনার মনোযোগী হয়েছেন। আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহ নাই। এই পচা, নোংরা, নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। সাইবার নিরাপত্তা আইন সহ সকল গণবিরোধী আইন বাতিলের দাবি জানিয়েছেন মুক্ত প্রকাশের কর্মীরা। পাশাপাশি এসব আইনে যত মামলা হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে বাতিলের দাবি জানান তারা। বৃহস্পতিবার বেলা 11টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির কর্মীরা। এ সময় তারা বলেন, সাইবার নিরাপত্তা আইন জনস্বার্থ কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছে। মুক্ত গণমাধ্যমের পথে এই আইন বাধা উল্লেখ করে তা বাদ দেওয়ার দাবি জানান তারা। বলেন, বিশেষজ্ঞ নিয়ে গণতান্ত্রিক, জনবান্ধব ও অংশগ্রহণমূলক আইন ও নীতিমালা প্রণয়ন করতে হবে। নিরাপত্তা আইন জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য
নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। প্রায় সব ধরনের সংজ্ঞায়নের ক্ষেত্রে অস্পষ্টতা এবং অপ্রতুলতা রয়েছে। আইনের অনেক অপরাধের সংকীর্ণ সংজ্ঞায়ন করা হয়েছে এবং অপরাধের অভিন্ন সম্পর্কে পর্যাপ্ত নজর রাখা হয়নি। এই আইনটা কোনোভাবেই আপনার সংশোধনযোগ্য নয়, এই আইনটা একদমই বাতিলযোগ্য। বিগত সরকারের আমলে নিরাপত্তাহীনতার রাজনীতি ও গুমের বিরুদ্ধে বিশ্লেষণধর্মী উপস্থাপনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোদ নামের একটি সম্মিলিত শিল্পী সংগঠন বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে বিগত সময়ে গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, গবেষক ও লেখক সোহুল আহমদ, সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিন সহ অনেকেই। অনুষ্ঠানে শৈল্পিক গবেষক ফয়সাল জামান এর শিল্পকর্ম প্রদর্শন করা হয়। আগেও আমরা কথা বলেছি নানানভাবে, বাট সেটা আসলে সেই কথাটার গ্রহণযোগ্যতা ছিল না, কথা বলার আসলে প্ল্যাটফর্ম ছিল না। এখন মনে হয় আমাদের কাছে, আমরা রোদ মনে করি যে কথা বলার এখন মোক্ষম সময় এসেছে এবং আমরা সেই কথাটা আরও জোরে সোরে বলতে চাই। এটা কোনো একটা পার্টিকুলার দিন না যেখানে কথা হচ্ছে, এটা কিন্তু প্রতিদিনই কথা হচ্ছে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনোভাবে। তো এটা একটা তার মধ্যে, এবং হয়তো ইনশাল্লাহ যতক্ষণ না আমরা বিচার পাই বা একটা প্রক্রিয়ার মধ্যে যাই ততক্ষণ আমরা এটা জারি রাখব। এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক আদেশে পর্ষদ বাতিল করে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। 3 জন শেয়ার হোল্ডার সহ 5 পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে। ব্যাংকটির শেয়ার হোল্ডার মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন, মোহাম্মদ নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস.এম. রেজাউল করিম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুন। নতুন পর্ষদে পরিচালক হয়েছেন। পরিচালকদের মধ্যে শেয়ার হোল্ডার 3 জন আগেও ব্যাংকটির পরিচালক ছিলেন। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। একই সঙ্গে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সাবেক অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এক চিঠিতে জানিয়েছে তাজুল ইসলামের পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংকে পরিচালিত হিসাব ও অন্যান্য তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে BFIEU। আর ওবায়দুল হাসান এবং জেনারেল AM আমিন উদ্দিনের স্ত্রীদের ও সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত রাখার পাশাপাশি তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। এদিকে 20 MP মন্ত্রীর ও তাদের পরিবারের শেয়ারের হিসাব স্থগিত করা হয়েছে। তারা এখন থেকে পুঁজিবাজারে কে ধরনের লেনদেন করতে পারবেন না। অধ্যক্ষর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বান্দরবান নার্সিং কলেজে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল থেকে কলেজ প্রাঙ্গণে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেন। কিন্তু দাবি মেনে না নেয়ায় সন্ধ্যার দিকে অধ্যক্ষকে নিজ রুমে অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষের অপসারণে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক হলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও বেশ কয়েকবার বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি জানালেও তা না মানায় এই অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক।
বন্যা কবলিত বিভিন্ন জেলায় ক্রমেই পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও পানিবন্দী দশায় দিন পার করছেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ, সংকট রয়েছে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর। ধীরগতিতে উন্নতি হচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতির, তবে এখনও পানিবন্দী রয়েছেন 13 লাখ বাসিন্দা। পানি কমায় বাড়ছে পানিবাহিত রোগ, রয়েছে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকট। ফেনী সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজীর কিছু এলাকা এখনও বন্যার পানিতে নিমজ্জিত। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে অনেকেই। দেখা দিয়েছে খাদ্য সংকট। ফেনীতে এখন পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। জেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1000 কোটি টাকা। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃষ্টি না থাকায় নতুন করে পানি বৃদ্ধি পায়নি। 8 উপজেলায় 20 লাখের বেশি মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে আছেন 2.5 লাখের বেশি মানুষ। জেলার অনেক বন্যা দুর্গত এলাকায় খাদ্য সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেছে স্থানীয়রা। বন্যায় বাড়ছে পানিবাহিত রোগ আর সাপে কাটা রোগীর সংখ্যা। হাসপাতালে দেখা দিয়েছে ঔষধ সংকট। লক্ষ্মীপুরের 5 উপজেলার অধিকাংশ এলাকা এখনও পানির নিচে। বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে পানি, তবে সড়কে জমে থাকা পানিতে যাতায়াতের দুর্ভোগে বাসিন্দারা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। তবে ধীরে ধীরে সার্বিকভাবে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সচিব জানান, 11 জেলায় মোট 10,72,000 পরিবার পানিবন্দী আর ক্ষতিগ্রস্ত 54,80,000 মানুষ। ফেনীতে মারা গেছেন 17 জন, কুমিল্লায় 14 এবং চট্টগ্রামে 6 জন। ব্রিফিংয়ে জানানো হয়, সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগৃহীত 1,04,000 প্যাকেট শুকনা খাবার, কাপড় ও পানি বন্যা কবলিত এলাকায় বন্টন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ব্রিফিং শেষে প্রধান উপদেষ্টার পক্ষে আজ 2,15,00,000 টাকার অনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, দুদিনে এ পর্যন্ত 6,10,00,000 টাকার অনুদান এসেছে। যারা বন্যার্তদের সহযোগিতা করবেন তাদের কাছ থেকে আমরা চেক, পে অর্ডার ইত্যাদি আমরা গ্রহণ করব এবং এগুলি প্রত্যেক দিন ওনার প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ তহবিলে আমরা জমা করে দেব। বন্যার পরে বিভিন্ন রোগ বালাই এগুলির প্রাদুর্ভাব হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এসেনশিয়াল যে সমস্ত মেডিসিন, ওর স্যালাইন সহ সেগুলির পর্যাপ্ত মজুদ আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক কাজ করছে। সুতরাং এটা আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আমরা কিন্তু এ বিষয়ে খুব জোরালো সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। প্রায় 10 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে মৌলভীবাজার গ্যাস সরবরাহ। বৃহস্পতিবার দুপুরের দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফেরে। বুধবার রাত থেকেই মৌলভীবাজার জেলার 7 উপজেলায় বন্ধ ছিল গ্যাস সংযোগ। এতে বাসাবাড়িতে রান্নাবান্নায় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। ফলে ভিড় বাড়ে হোটেলগুলোতে। সেই সাথে গ্যাস সংযোগ না থাকায় বিপাকে পড়ে নানা ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি সিএনজি চালিত যানের চালকরাও ভোর থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস না পাওয়ায় পড়েন দুশ্চিন্তায়। তবে সংকটের 10 ঘন্টা পর গ্যাস সরবরাহ সচল হয়। জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানায়, কালাপুরে শেভরনের গ্যাস কূপে হঠাৎ সমস্যা হয় এমন অবস্থার সৃষ্টি হয়। সমুদ্র নিকটবর্তী সোনাতলা নদের তীব্র স্রোতে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বিধ্বস্ত হয়। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের কার্যক্রম শুরু হয়। সহস্রাধিক কৃষক পরিবারে স্বস্তি ফিরেছে। কৃষির জন্য নীলগঞ্জ ইউনিয়নের পরিচিতি সর্বত্র। ইউনিয়নের মধ্যবর্তী স্থানে সোনাতলা নদের তীরের গইয়াতলা গ্রামের অবস্থান। গত 2 বছর ধরে সোনাতলা নদের তীব্র স্রোতে এই গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। তবে পানি উন্নয়ন বোর্ড বিধ্বস্ত 800 মিটার বেড়ি বাঁধ মেরামতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে।
1,07,00,000 টাকা ব্যয়ে কৃষকদের বাড়িঘর ও সহস্রাধিক একর জমির কৃষি নির্বিঘ্ন করতে এই বাঁধ রক্ষা কার্যক্রম চলছে। এতে স্বস্তি এসেছে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মাঝে। দুর্যোগ ও ভারী বৃষ্টিপাত না হলে আগামী 1 সপ্তাহের মধ্যে বাঁধ সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 29 জন। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 40,000 বাসিন্দাকে। পানির তোড়ে ভেসে গেছে বহু ঘরবাড়ি। স্থানীয় সময় বুধবার পর্যন্ত টানা 4 দিনের প্রবল বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে ভাদোদরা শহরসহ বেশ কয়েকটি অঞ্চল 10 থেকে 12 ফুট পানির নিচে তলিয়ে যায়। প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ত্রাণ সরবরাহ ও উদ্ধার কাজে এগিয়ে এসেছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা। গত 20 বছরে এত ভয়াবহ বন্যা দেখেনি গুজরাটবাসী। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, এবছর গুজরাটে 40% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টাইফুন শানশানের আঘাতে লণ্ডভণ্ড জাপান। এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানায় এই ঝড়কে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঝড় বলছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার আঘাত হানবে কিউশু দ্বীপে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শানশান আঘাত হানার সময় কাগজসীমার ওপর দিয়ে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 2.5 লাখের বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পাহাড়ি এলাকায়। বিভিন্ন স্থান থেকে অন্তত 8 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর বন্যা ভূমিধসের সতর্কতা জারি করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ। 14টি কারখানার কার্যক্রম বন্ধ করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। বাতিল করেছে 6 শতাধিক ফ্লাইট। ভারতের উত্তরপ্রদেশে নেকড়ের আক্রমণে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। গেল প্রায় 2 মাস ধরে রাজ্যের বারাইচ জেলার কয়েকটি গ্রামে নেকড়ে আক্রমণের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, নেকড়ের আতঙ্কে গেল কিছুদিন ধরেই ঘুম হারাম গ্রামবাসীর। একের পর এক ঘটছে আক্রমণের ঘটনা। বন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী ড্রোন ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করেও নেকড়ে ধরতে বারবার ব্যর্থ হচ্ছে। খাবারের সন্ধানে বিভিন্ন বনাঞ্চল থেকে পালিয়ে আসা এসব নেকড়ে না ধরা পর্যন্ত গ্রামবাসীকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গ্রিসের বন্দর শহর ভলোসে চলতি সপ্তাহে ভেসে আসা হাজার হাজার মরা মাছ সংগ্রহ করছে গ্রিক কর্তৃপক্ষ। গেল বছর বন্যার কারণে মিঠা পানি থেকে বাস্তুচ্যুত হয়ে যায় এই মাছগুলো। ভাসমান এই মাছ সমুদ্রে পড়ে আছে রূপালী চাদরের মতো। গ্রিক কর্তৃপক্ষ আর স্থানীয়দের উদ্বেগ, রেস্টুরেন্ট কিংবা হোটেলে পৌঁছানোর আগে সরিয়ে ফেলতে হবে এত মাছ। গেল বছরের সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের কারণে মাছগুলো মিঠা পানি থেকে গ্রিসের সমুদ্র সীমায় এসে পড়ে। লবণাক্ততার কারণে এগুলোর মৃত্যু হয়। এখন পর্যন্ত 40 টন মরা মাছ সরিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্পেনের গ্রান ক্যানারিয়া উপকূল থেকে অন্তত 124 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটি কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় কাঠের একটি ছোট নৌকায় ভেসে থাকা 6টি শিশুকেও উদ্ধার করে তারা। পরে অভিবাসন প্রত্যাশীদের ক্যানারিয়া দ্বীপের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। তাদের অধিকাংশই আফ্রিকান অঞ্চলের। সম্প্রতি পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারিয়া দ্বীপপুঞ্জের অভিবাসন রুট জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছরের প্রথম 7 মাসে এই দ্বীপে
অভিবাসন প্রত্যাশী এসেছে 21,620 জন। পেনসিলভেনিয়ার সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না হামলাকারী টমাস ক্রুকসের। এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছে FBI। তাদের মতে টমাস ক্রুকস একাই হামলা চালিয়েছিলেন, এর সঙ্গে অন্য কোনো দেশের সংশ্লিষ্টতাও নেই। তার ব্যবহৃত বন্দুক, গাড়ি ও বিস্ফোরক দ্রব্যের ছবি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। প্রায় 1 বছর ধরে ট্রাম্পের প্রচার সমাবেশের খোঁজ রাখছিলেন তিনি। গেল 13 জুলাই পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ভাষণের সময় পাশের একটি ভবনের ছাদে 6 মিনিট ছিলেন হামলাকারী। পরে সেখান থেকে 8টি গুলি করেন। এতে ট্রাম্পের কানে গুলি লাগে এবং আহত হন আরও 2 জন। পরে সিক্রেট সার্ভিস সদস্যের গুলিতে নিহত হন 20 বছর বয়সী ক্রুকস। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা শিরোপা নিয়ে দেশে ফিরেছে আজ। বিকেল 4:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বাফুফে কর্মকর্তারা স্বাগত জানায় অনূর্ধ্ব 20-এর যুবাদের। সাফের বয়সভিত্তিক অন্য সব পর্যায়ে চ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব 20-এর শিরোপা অধরাই ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত সাফ অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। কোচ মারুফুল হকের কৌশল আর মিরাজুল রাব্বিদের দুর্দান্ত পারফরমেন্সে অসাধারণ এই অর্জনে ক্রীড়াঙ্গনে বিরাজ করছে উৎসবের আমেজ। বিমানবন্দর থেকে ফেরার পর সন্ধ্যা 7টায় যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ক্রীড়া মন্ত্রণালয়ে যান সাফ জয়ী অনূর্ধ্ব 20 দল। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে। আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা, বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। আমি কিন্তু আগে বলেছি যে আসলে অ্যাজ এ প্রফেশনাল কোচ অনেক কিছু ইমোশন আসবে, এগুলো কিন্তু অ্যালাউ করতে দেওয়া যাবে না। প্লেয়াররা কিন্তু অনেক ইমোশনাল ছিল। আমি বারবার চেষ্টা করছি তাদেরকে যদি যেভাবে হোক তাদের অপটিমাম লেভেলে রাখতে, তাদের কনফিডেন্স লেভেলটা। ম্যাচের কখনো আমাদের মনে হয় না যে আমরা লস করবো। আমি টোটালি কনফিডেন্ট ছিলাম। আমার প্লেয়ারদের এই ম্যাচটা নিয়ে অনেক প্রিপারেশন ছিল। ভারত সিরিজ পর্যন্ত সাকিব আল হাসানকে দেশের বাইরে থেকে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এছাড়া হাথুরু সিংহের ব্যাপারে পাকিস্তানের সিরিজের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সদ্য দায়িত্ব নেওয়া ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ড সভা শেষে বিসিবি প্রধান আরও জানান পূর্বাচলে হতে যাওয়া ক্রিকেট স্টেডিয়ামের টেন্ডার প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে। পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনওসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি। আমার আগে দিন কাজ পেয়েছি, তারও আগে সে এনওসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজটা এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করবো যে কি, তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। অটোনমাস বডি অ্যান্ড কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তারা এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না। আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক। আমরা এ নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি। আমরা চেষ্টা করব, এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী এ দলের মোড়কে জাতীয় দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। আসন্ন এই সফরে 2টি 50 ওভারের ম্যাচ ও 5টি টি-20 খেলবে 2 দল। ওয়ানডে সিরিজের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 8 সেপ্টেম্বর ও 10 সেপ্টেম্বর। প্রথম ম্যাচটি পেনাগোডার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচটি হবে কলম্বোর থ্রুস্টানে। টি-20 সিরিজের সব ম্যাচ হবে কলম্বোতেই।
12 ও 13 সেপ্টেম্বর হওয়া প্রথম 2 টি-20 ম্যাচের ভেন্যু পি সারা ওভালে, আর 15 সেপ্টেম্বর তৃতীয় টি-20 ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। 17 সেপ্টেম্বরে হওয়া তৃতীয় ম্যাচটি রাখা হয়েছে থ্রুস্টানে। 29 সেপ্টেম্বর সিরিজের শেষ টি-20 ম্যাচটি কর্সে। সবকিছু ঠিক থাকলে আগামী 5 সেপ্টেম্বর সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ নারী এ দল। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।